আমি ফাতেমা। আমি ১৯ বছরের তরুণী। আমার মায়ের ক্যান্সার হয়েছিল। কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় মায়ের চিকিৎসা ঠিকঠাকভাবে করতে পারিনি। তাই আমার বাবা টাকার বিনিময়ে আমার বিয়ে এক ধনী ব্যক্তির সঙ্গে দেয়। আমি যেহেতু দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তাই হবু বর আমার সুন্দর চেহারা দেখে আমাকে পছন্দ করে ফেলেছিল এবং বলেছিল আমার মায়ের সমস্ত খরচ দেবে। তাই আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের পরে আমার সঙ্গে যা হয়েছিল সেটা শুনে আপনাদেরও চোখ কপালে উঠে যাবে। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। ফুলশয্যার রাতে বরকে দেখে আমার চোখ দুটো কপালে উঠে যায়। কারণ আমার বর আরও ১০ জন পুরুষকে ঘরে নিয়ে এসে তারা সবাই মিলে আমার সঙ্গে সব কিছু করে। এক কথায় বলতে গেলে ফুলশয্যার রাতে বর ও তার বন্ধুরা মিলে আমাকে ধর্ষণ করে। আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। তাই মায়ের অসুস্থ হওয়ার পরে আমি মায়ের দেখাশোনা করতাম ও অনেক খেয়াল রাখতাম। আমার মাকে ঔষধ খাইয়ে দেওয়া থেকে শুরু করে মায়ের সমস্ত যাবতীয় কাজ আমিই করতাম। আমাদের খুব অভাবে দিন কাটত। তাই আমি ভেবেছিলাম বাইরে কোনো ছোটোখাটো জব করলে ৮-১০ হাজার টাকা ইনকাম করে নিতে পারবো। এতে বাবার কিছু সাহায্য হয়ে যাবে। তাই সেদিন যখন বাবা ঘরে ফিরে আসে, আমি তখন বাবাকে বলেছিলাম যে আমি বাইরে গিয়ে জব করতে চাই। এই কথা শোনা মাত্রই বাবা অনেক রেগে চিৎকার করে আমাকে বললেন, ফাতেমা, খবরদার বাইরে গিয়ে চাকরি করার কথা আর কখনো বলবে না। আমি তোমাকে এর আগেও বারণ করেছি যে আমি এটা পছন্দ করি না। কারণ সমাজের লোকেরা খুব একটা সুবিধের নয়। তোমার উপরে খারাপ নজর পড়বে। তাই আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তাই আমি যতটুকু পারছি ততটুকু দিয়ে চালিয়ে নেব। কিন্তু তোমাকে বাইরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। তাই আজকের পরে বাইরে গিয়ে চাকরি করার কথা আর কখনো বলবে না। বাবা তো না বলে ঘরের ভিতর চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন বাবা আমার মাকে আমার বিয়ের ব্যাপারে কথা বলে। মা তখন বাবাকে বলল, ফাতেমার এখন বয়স কম, তাই এখন বিয়ে দেওয়ার কি দরকার। মা কিন্তু এই ব্যাপারে তখনও জানতো না যে মাকে ক্যান্সার আছে, এবং আমিও এই কথাটা পরে জানতে পেরেছিলাম যে মাকে ক্যান্সার আছে। আমি তো বিয়ের পরে জানতে পেরেছিলাম যে মাকে ক্যান্সার হয়েছে। তারপর আমির নামের একটি লোকের সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বর আমার চাইতে দ্বিগুণ বয়সের ছিল। তাই বরকে লোকটি বলতে বাধ্য হলাম। ভেবেছিলাম বিয়ে করার পরে আমার মা তো অন্ততপক্ষে ভালো চিকিৎসা পাবে। তাই আমি এই বিয়ের বিপক্ষে যাইনি। চুপচাপ মায়ের খাতিরে আমার দ্বিগুণ বয়সী লোকের সঙ্গে আমি বিয়ে করে নিয়েছিলাম। কারণ আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আমি যদি ছোটোখাটো কোনো জব করতাম তাতেও কিছুই হতো না। কারণ আমরা সবাই জানি ক্যান্সারের মতো অসুখে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে যায়। কিন্তু মাকে চিকিৎসা করানোর মতো লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে ছিল না। কিন্তু আমার সঙ্গে যে লোকটির বিয়ে হয় সে অনেক টাকার মালিক ছিল। ওই জন্য বাবা আমার বিয়ে আমিরের সঙ্গে দিয়েছিল। বাবা শুধু আমাকে এটাই বলেছিল, ফাতেমা, তোর মায়ের চিকিৎসার জন্য তোর বিয়ে দিচ্ছি। বাবা আমাকে তখনও বলেনি যে মায়ের ক্যান্সার হয়েছে। বাবা শুধু বলেছিল, তোর মায়ের যা অসুখ হয়েছে তাতে লক্ষ লক্ষ টাকার খরচ আছে। বাবার কথা মতো আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে আসি। ফুলশয্যার রাতে বিছানায় বসে শুধু মায়ের কথাই ভাবছিলাম। ঠিক তখনই আমার শাশুড়ি মা এক গ্লাস দুধ হাতে নিয়ে আমার কাছে আসে ও বলে, বৌমা, আজ থেকে এই বাড়িটা তোমার। এখন থেকে তোমার বরের কথা অনুযায়ী তোমাকে চলতে হবে এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে। আজ থেকে এই বাড়ি হচ্ছে তোমার পৃথিবী। তারপর শাশুড়িমা আমাকে নতুন জীবনের শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে যান। আমি ওনার কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম। তারপর আমি বরের জন্য অপেক্ষা করতে থাকি। যদিও বা আমার মনে খুব একটা উৎসুকতা ছিল না যে আমার একটা ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে। তারপর ঘড়ির কাঁটায় যখন রাত্রি ১টা তখন আমার ঘরে কেউ প্রবেশ করে। আমি তখন মাথা নিচু করে চুপচাপ বসেছিলাম। তারপর সে যখন কাছে এসে আমার হাত ধরে, তখন তার দিকে তাকাতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ একজন আলগা লোক ঘরে ঢুকে আমাকে স্পর্শ করেছিল। ওনাকে দেখা মাত্রই আমি চিৎকার করে বললাম, আপনি কে? আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? লোকটি তখন অনেক জোরে জোরে হেসে বলল, আজকে রাতের জন্য আমিই তোর বর। এই রাতের জন্য ৫০,০০০ টাকা তোর বরকে দিয়েছি। তাই বেশি নাটক না করে
আমার চাহিদা পূরণ কর। আমি তখন অনেক বেশি আশ্চর্য হয়ে ঘাবড়ে গিয়ে বললাম, আপনি এসব কি বলছেন? বেরিয়ে যান আমার ঘর থেকে। এই কথা বলে আমি যখন বরকে ডাকাডাকি শুরু করি, তখন ওই লোকটি আমাকে চেপে ধরে বিছানায় ফেলে দেয় এবং আমার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। আমি তখন কোনো রকমে লোকটাকে অনেক জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিই এবং তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বরকে জড়িয়ে ধরে বললাম, আপনি এখানে বসে আছেন আর ওদিকে একটা লোক আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছে। আমি যখন বরের কাছে এসে সব কিছু বলি, তখন বরের কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। বর তখন আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, তোকে আমার ক্লায়েন্টকে খুশি করতে হবে। শুধুমাত্র এক রাতের জন্য 50,000 টাকা পেয়েছি। আমি তখন আশ্চর্য হয়ে কান্নাকাটি করে বললাম, আপনি আমাকে বিয়ে করেছেন, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। বর তখন বলল, বিয়ে করেছি বলেই তো আমার অধিকার আছে তোর সঙ্গে সব কিছু করার। এমনকি বর আমাকে এমন একটা কথা বলে যেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। বর তখন বলল, তোর আগে আমি আরও দুটো মেয়ের সঙ্গে বিয়ে করেছিলাম। তার মধ্যে প্রথম বউ অসুস্থ হয়ে মারা যায়, আর দ্বিতীয় বউয়ের আমি এমন অবস্থা করেছি যার হদিশ কেউ কখনো পাবে না। তাই তোকে সতর্ক করছি, আমাদের কথা মতো না চললে তোর কপালেও কষ্ট আছে। আর এমনিতেও তোর বাবাকে অনেক টাকা দিয়েছি, তাই আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আর এমনিতেও আজকে তোর জন্য আমার সবথেকে বড় ক্লায়েন্ট রাগ করে এখান থেকে চলে গেছে, তাই এটার শাস্তি তো তোকে পেতেই হবে। এমনকি আমার শাশুড়ি মাও এই সব কিছুতে নিযুক্ত ছিলেন। তারপর তারা দুজন মিলে আমাকে বাড়ির পেছন দিকে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে সারা রাত ধরে বেঁধে রাখে। আমি সারা রাত চোখ খুলে বসেছিলাম আর ভাবছিলাম, আমার ভাগ্য কি এতটাই খারাপ? আমি কি কোনোদিন স্বামীর ভালোবাসা পাবো না? একটা মুহূর্তের মধ্যে আমার জীবনে কত কি ঘটে গেল। ওই সময় আমি মাকে খুব মনে করছিলাম। পরদিন সকালবেলা আমার শাশুড়ি ও বর এসে আমার চুলের মুঠি ধরে বলল, এই যে মহারানী, সকাল হয়ে গেছে। আশা করছি তুমি বুঝতে পেরে গেছো যে আমার কথা না শুনলে তোমার আরও কি পরিণতি হতে পারে। তাই আজকে আমার একটা ক্লায়েন্ট আসবে, তাকে খুশি করতে হবে। শুধু তাই নয়, একজন বউয়ের মতো তাকে খুশি করতে হবে, আর না হলে এর থেকেও খারাপ অবস্থা তোমার করে দেব। আমি তখন কেঁদে কেঁদে বললাম, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। বর তখন বলল, আমি সব কিছুই করতে পারি। আমার ব্যবসার ক্ষেত্রে ভীষণ সিরিয়াস আমি, তাই আমি সব করতে পারি। তারপর সেদিন রাতে শাশুড়ি মা আমাকে বউয়ের মতো তৈরি করে বিছানায় বসিয়ে দেন। আমি অনেক চেষ্টা করেছিলাম তাদের হাত থেকে রক্ষা পাওয়ার, কিন্তু আমার সব চেষ্টাই ব্যর্থ হয়। তারপর সেদিন রাতে আমার বাবার বয়সী একজন লোক আসে এবং আমার জামাকাপড় সমস্ত কিছু খুলে ফেলে দিয়ে আমার সঙ্গে নিজের মনের স্বাদ মিটিয়ে নেয়। আমি চিৎকার করে নিজের শরীরে সমস্ত জোর দিয়ে সেই লোকটিকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু একজন পুরুষ মানুষের গায়ের জোর এত বেশি থাকে যে একটা স্ত্রী সেই গায়ের জোরের কাছে হার মানতে বাধ্য হয়। আমার সঙ্গেও সেটাই হয়েছিল। বিয়ের প্রথম রাতে আমার সঙ্গে ধর্ষণ হয়। পরদিন সকালবেলা শাশুড়ি মা ও বর মিলে আমার ফটোশ্যুট করছিল, কারণ সেই ফটো বাজারে দেখিয়ে আমার শরীর বিক্রি করবে বলে। আমার ফটোশ্যুট ঘরের বাইরেই হচ্ছিল, তাই ওই সময় সুযোগ বুঝে আমি দৌড়ে পালিয়ে বাবা মায়ের কাছে চলে আসি। সেখানে এসে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ আমার বাড়ি পৌঁছানোর আগেই তারা দুজনে গাড়িতে করে আমার বাবার বাড়িতে এসে পৌঁছে যায়। আমি যেহেতু পায়ে হেঁটেও দৌড়ে বাবার বাড়ি যাচ্ছিলাম, তার আগেই আমার শাশুড়ি মা ও বর গাড়িতে করে পৌঁছে যায় এবং আমার নামে অভিযোগ জানায় যে আমি শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করেছি। ওই সময় আমি তাড়াতাড়ি বাবার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে এসে বললাম, বাবা, তুমি এদের কোনো কথা শুনবে না। এরা আমার সঙ্গে প্রতারণা করেছে। এরা ভালো মানুষ নয়। এরা আমার শরীর বিক্রি করে টাকা ইনকাম করেছে। বাবা তখন চিৎকার করে আমার উপরে রেগে বললেন, ফাতেমা, আর একটাও কথা বলবে না। আমি জামাইয়ের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আজ তোমার মা বেঁচে আছে শুধুমাত্র তোমার বরের জন্য। জামাই যদি সমস্ত খরচ বন্ধ করে দেয়, তাহলে তোমার মা মারা যাবে। আমি তখন বাবাকে বললাম, বাবা, মায়ের এমন কি অসুখ হয়েছে যে এত টাকার প্রয়োজন হচ্ছে? বাবা তখন বলল, আজ তাহলে তোমাকে সত্যি কথা বলেই দিচ্ছি। তোমার মায়ের ক্যান্সার আছে। যে অসুখের খরচ তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের জামাই সমস্ত খরচ দিয়ে তোমার মাকে বাঁচিয়ে রেখেছে। জামাইয়ের জন্যই তোমার মায়ের ভালো জায়গায় চিকিৎসা করাতে পারছি। এবার তুমিই বলো, তোমার মাকে তুমি জীবিত দেখতে চাও কি না? সব কিছু তোমার হাতেই আছে। মায়ের অত বড় অসুখ হয়েছে সেটা শুনে
আমি পুরো হয়ে গেছিলাম। আমি তো ভেতর থেকে ভেঙে পড়েছিলাম। আমি তো মায়ের জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তাই সেদিন আমি ভেবে নিয়েছিলাম, মায়ের জন্য যদি আমাকে দেহ ব্যবসা করতে হয়, তাহলে আমি সেটাও করতে রাজি আছি। কিন্তু আমার মা যাতে সুস্থ থাকে। তারপর আর কোনো কথা না বলে আমার শাশুড়ি মা ও বরের সামনে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে বললাম, আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। সেদিনের পর থেকে আমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হয়। প্রত্যেক দিন রাতে নতুন নতুন কাস্টমার আসতো এবং অনেক টাকার বিনিময়ে তারা আমার সঙ্গে রাত কাটাতো, আমার শরীর ব্যবহার করত। আমি বুকে পাথর রেখে মায়ের খাতিরে সব কিছু সহ্য করছিলাম, শুধু এটা ভেবে যে অন্ততপক্ষে আমার মা তো সুস্থ থাকবে। কিন্তু বলে না, সত্যি কখনো বেশি দিন লুকিয়ে থাকে না। সত্যিটা একদিন না একদিন সবার সামনে চলেই আসে। এবং আমার সামনে যখন সত্যিটা এসেছিল, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এবং আপনারাও শুনে আশ্চর্য হয়ে যাবেন যে আমার নিজের কাছের লোক আমাকে ঠকিয়েছিল। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। আমি নিজেকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলাম। তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই কয়েক মাসের মধ্যে আমি বেশ কয়েকবার গর্ভপাতও করিয়েছিলাম। প্রথমে যখন আমি প্রেগন্যান্ট হই, তখন আমি খুব খুশি ছিলাম। ভেবেছিলাম আমি গর্ভবতী আছি, এটা শুনে তারা আমার উপরে একটু দয়া করবে। কিন্তু আমি গর্ভবতী আছি এটা শুনে শাশুড়ি মা বললেন, এই বাচ্চার বাবাকে সেটা তুই নিজেও বলতে পারবি না, তাই এই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। আর এমনিতেও তোর বাচ্চা হয়ে গেলে আমাদের আর ব্যবসা চলবে না, তাই এই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। আমি তখন শাশুড়ি মাকে বললাম, এই বাচ্চার বাবাকে সেটা আমি জানি না, কিন্তু এই বাচ্চার মা তো আমি। কিন্তু তারা আমার কোনো কথা না শুনে হাসপাতালে নিয়ে গিয়ে আমার গর্ভপাত করায়। তারপর কয়েক মাস পর কাস্টমাররা বলল আমি নাকি পুরাতন হয়ে গেছি, তাই আমার সঙ্গে তাদের আর শারীরিক সম্পর্ক করতে ভালো লাগছে না। এই কথা শুনে বর তার মাকে বলল, মা, এর কিছু ব্যবস্থা করতে হবে, নইলে আমরা টাকা ইনকাম করব কিভাবে? আমি তখন কেঁদে কেটে বললাম, আরে তোমাদের আর কত টাকা চাই? তোমরা কি আমার কষ্টটা দেখতে পাচ্ছ না? দয়া করো আমার উপরে। তাদের কাছে হাত জোর করে ভিক্ষা চেয়েছিলাম, যাতে আমার উপর একটু দয়া করে। কিন্তু তাদের মনে দয়া মায়া কিছুই ছিল না। তারা টাকা ছাড়া কিছুই চিনত না। বাড়িতে যখন কাস্টমার আসা কম হয়ে যায়, তখন বর আমাকে একটা কোঠায় নিয়ে যায় এবং সেখানে সারাদিন ডিউটি করায়। সেখানে নানা ধরনের লোক এসে আমার শরীর লুটে পুটে খেত। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকার পরে একদিন আমি যখন আবার গর্ভপাত করাতে ডাক্তারের কাছে যাই, তখন আমার বাবা মায়ের সঙ্গে দেখা হয়। এই কয়েক মাস বর শাশুড়ি মা আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি। এমনকি তারা আমাকে এতটাই ব্যস্ত রাখত যে বাবা মায়ের সঙ্গে ফোনেও কথা বলার সুযোগ হতো না। আমি যখন মায়ের ব্যাপারে সত্যিটা জেনেছিলাম, তারপরে কিন্তু আমি আর সেখান থেকে পালানোর চেষ্টা করিনি। কারণ আমি বুঝে গেছিলাম, আমি যদি সেখান থেকে পালানোর চেষ্টা করি বা পালিয়ে যাই, তাহলে আমার মা চিকিৎসা না পেয়ে মারা যাবে। তাই আমি বাধ্য হয়ে তাদের কথা মানতাম। সেদিন যখন হাসপাতালে অনেকদিন পর বাবা মায়ের সঙ্গে দেখা হয়, তখন মাকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কারণ আমার মা গর্ভবতী ছিল। একজন ক্যান্সারে আক্রান্ত রোগী কিভাবে গর্ভবতী হতে পারে? আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, মা এসব কি? তুমি তো একদম সুস্থ আছো। মা তখন মাথা নিচু করে আমার হাত ধরে বলল, ফাতেমা, আমার কিছুই হয়নি, আমি একদম সুস্থ আছি। তোর বাবা তোকে মিথ্যে কথা বলেছিল যে আমার ক্যান্সার হয়েছে। শুধু তোকে নয়, আমাকেও মিথ্যে কথা বলেছিল। কিন্তু সেদিন আমি জানতে পারি যে আমার কোনো অসুখ নেই, আমি একদম ঠিক আছি। তখন আমি তোকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাকে বলতে দেয়নি। আমি তখন চিৎকার করে বাবাকে বললাম, বাবা, কেন তুমি আমার সঙ্গে এই রকম করলে? আমি তো তোমার নিজের মেয়ে, তাহলে কেন তুমি আমার সঙ্গে এত বড় অন্যায় করলে? তোমার জন্য আজ আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। কিভাবে পারলে তুমি নিজের মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করতে? জবাব দাও আমাকে। বাবা তখন যা বলল সেটা শুনে আমার মাথা পুরো ঘুরে উঠল। বাবা তখন বলল, তুই আমার নিজের মেয়ে নয়। হ্যাঁ, আমি অন্যায় করেছি তোর সঙ্গে। তুই যদি আমার নিজের মেয়ে হতি, তাহলে আমি এই রকম কখনোই করতে পারতাম না। আমি টাকার জন্য এই সব কিছু করেছি। তুই যখন ছোট ছিলিস, তখন তোর বাবা মারা যায়। তারপরে আমি তোর মাকে বিয়ে করি এবং তোকে খাইয়ে পরিয়ে মানুষ করি। সব কিছু শোনার পরে মাকে বললাম, তুমি আমার থেকে লুকিয়ে রেখেছিলে এত বড় কথা? আজ আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার ঘৃণা হচ্ছে তোমাদের বাবা মা বলতে।
মা, তুমি চাইলে আমাকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারতে, কিন্তু তুমিও আমাকে ঠকিয়েছো। শুধুমাত্র তোমার জন্য আমি নিজের জীবনটা নষ্ট করেছি। আজ আমার ঘৃণা হচ্ছে তোমাকে নিজের মা বলতে। কিন্তু অনেক হয়েছে, আর নয়। এবার আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তোমরা সবাই শাস্তির উপযুক্ত। এই বলে আমি পুলিশকে ফোন করে সব কিছু জানাই। তারপর পুলিশ আমার বাবা মা, শাশুড়ি মা ও আমার বরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও বা আমার মা ক্ষমা চেয়েছিল, কিন্তু সে আমার কাছে ক্ষমার যোগ্য ছিল না। আমার সঙ্গে যা হয়েছিল সেটা তো আর ঠিক করা যেত না, কিন্তু সব কিছু ভুলে গিয়ে জীবনে ভালো কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমি একটা এনজিওতে কাজ করি। আমি বাচ্চাদের দেখাশোনা করি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।